দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা, আর এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আবারও মুখর হয়ে উঠেছে বাংলাদেশের চলচ্চিত্র প্রাঙ্গণ। সেই চলচ্চিত্র প্রাঙ্গণকে নিয়েই আজকে আমরা আমাদের লাইমলাইটটা সাজিয়েছি। কথা বলবো পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোন কোন নতুন চলচ্চিত্র আমাদের চলচ্চিত্র জগতে পা রাখতে যাচ্ছে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন, এবং আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই সহকর্মী সোহেল হাসানকে। সোহেল, স্বাগতম আপনাকে। কেমন আছেন? ভালো। ঈদ তো চলেই আসলো, আর ঈদ আসা মানে নতুন কিছু চলচ্চিত্র আমরা দেখতে পাবো আমাদের পর্দায়। তো কি কি চলচ্চিত্র এবারে আসছে এই জিনিস, এটা একটু ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাই যে কোন কোন চলচ্চিত্র আসছে এবং সেখানে কলাকুশলী কারা আছেন। মোহনা, চলচ্চিত্রের বিবরণ দেওয়ার আগে আপনাকে একটা পরিসংখ্যান দেই। আচ্ছা। আমরা গত রোজার ঈদের এইরকম ঈদের এই শোটাতে আমরা যে পরিসংখ্যানটা দিয়েছিলাম, যে 10-এর অধিক সিনেমার পরিসংখ্যান দিয়েছিলাম, এবং তখন আমরা এইও বলেছিলাম এই স্টুডিওতে, এবং আমরা না শুধু গণমাধ্যমের বেশিরভাগ জায়গা থেকে একটা কথাই বলা হচ্ছিল চলচ্চিত্রাঙ্গন থেকে, যে সিনেমা হল সংখ্যা এত কম বাংলাদেশে, তো এতগুলো সিনেমা তো মানে রিলিজ হয়ে গেলে কেউ আসলে ব্যবসা করতে পারে না। আচ্ছা। তো আমাদের হয়তো সেই কথা, আমার কথা না হোক, আপনার কথা না হোক, হয়তো আরো অনেকের কথা, সবগুলো কথা এক হয়ে এবার চলচ্চিত্রাঙ্গনের সিনেমা রিলিজের সঙ্গে যারা জড়িত থাকে তাদের বোধোদয় হয়েছে। আচ্ছা। এবং সেই 10-এর অধিক সিনেমার সংখ্যাটি কমে এবার 4-এ নেমে এসেছে। আচ্ছা, এটা ভালো দিকই বলা যায়। খুবই ভালো দিক। কারণটা আপনাকে বলি, যে ঈদ ছাড়া বাংলাদেশে হয়তো অর্ধশতাধিক হল চালু থাকে নরমাল সময়ে, তো ঈদের সময় সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 2 শতাধিক বা একটু বেশি। তো একটি মাত্র সিনেমা যদি 1 শতাধিক বা তার বেশি সিনেমা হলে থাকে, বাকি ওই 9টি বা 10টি সিনেমা কি করবে? সেগুলো তো আপনার প্রোডাকশনের কস্টে ওঠার কথা না। তো সেই বাস্তবতায় এইবার সিনেমা হলের সংখ্যার অনুপাতে কিছুটা সামঞ্জস্য রাখা যেতে পারে। তারপরও আমরা আসলে ঈদের দিন দেখতে পাবো যে কোন সিনেমাটা কতগুলো হল পেল। ঈদের দিন বোঝা যাবে, কারণ ঈদের আগের দিন রাত পর্যন্ত আসলে মেকানিজম গুলো চলবে, বা দর্শকের ভাইবটা বোঝার চেষ্টা করে। হলের বাস্তবতা, অনেকগুলো হল হয়তো ঈদের আগের দিন রেডি হয়। বুঝতে পেরেছি। আমাদের আপনাকে একটু ছোট করে আমি আপনাকে মূল প্রশ্নের অ্যানসারে আসছি। তো যেটা হলো যে 1 নম্বরে যেটাকে আমি বলবো, 1 নম্বর আমি শেষের দিক থেকে বলি, যে সর্বশেষ সিনেমা মুক্তির লিস্টে যোগ হলো ডার্ক ওয়ার্ল্ড। আচ্ছা। এটা হলো মুস্তাফিজুর রহমান মানিক, উনি একজন গুণী ডিরেক্টর, বাংলাদেশের সিনেমাঙ্গনে সবাই চেনে, ন্যাশনাল অ্যাওয়ার্ড রয়েছে তার ঝুলিতে। কিন্তু মুস্তাফিজুর রহমান মানিক এই সিনেমাটি তৈরি করলো অনেকটা নিঃশব্দে, এবং গত 6-7 মাস আগের প্রজেক্ট শুরু করা। এই সিনেমায় কিন্তু আপনার হিরোইন কিন্তু বাংলাদেশের নয়, ইন্ডিয়ান অভিনেত্রী কৌশানী, আর এখানে হিরো একেবারেই নতুন। সেক্ষেত্রে আসলে এই সিনেমার প্রধান 2 চরিত্রের যারা রয়েছে ঠিক সেভাবে দর্শকের সঙ্গে পরিচিত নয়, কারণ কৌশানী আমাদের এখানকার আর্টিস্ট নয়। সেক্ষেত্রে অনেক রেগুলার দর্শক বা ইরেগুলার দর্শকরা তার সম্পর্কে ধারণা কম, যারা মফস্বলের দর্শক। আর মুন্না খান এটার হিরো, তো তার সম্পর্কে আমি খোঁজ নিয়ে জানলাম যে তিনি আসলে এটাই তার ফার্স্ট সিনেমা, এবং অভিনয় যেটাকে বলা যায় যে অভিনয়ের যে লাইনটা নাটক বা সিনেমায়, এটাই ফার্স্ট। এর আগে তার মিউজিক ভিডিওতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আরেকটি বড় তথ্য হলো এই মুন্না খানই প্রডিউসার এই সিনেমার। আচ্ছা। তো ডিরেক্টর আমাকে বলেছে যে এই সিনেমাটিতে নাকি কিছু একটা আছে যেটা আসলে প্রেক্ষাগৃহে গেলে দেখা যাবে। আমরা দেখব, সেই আশায় থাকলাম। এরপরে কোনটার কথা বলবেন? রিভেঞ্জ, মোহাম্মদ ইকবাল গত কয়েক বছরে খুবই আলোচনায় চলে আসছে। অনন্ত জলিলের সিনেমা নির্মাণ করে, বা প্রাসঙ্গিক সাকিব খানের সঙ্গে তার বন্ধুত্ব, বা এফডিসিতে গেলে মানে মোহাম্মদ ইকবালকে দেখা যায়। তিনি খুবই হাস্যোজ্জ্বল একজন মানুষ এবং সিনেমা অন্তঃপ্রাণ। তো সেই মোহাম্মদ ইকবাল এই রিভেঞ্জ সিনেমাটি কিন্তু অনেক আগে শুটিং করা। এখানে বুবলি রয়েছে এবং আরো বেশ কয়েকজন মানে পরিচিত আর্টিস্ট রয়েছে। রিভেঞ্জ নিয়ে ইকবালের কথাও এইরকম যে একটা চমক রয়েছে এখানে। তারপর আরেকটা সিনেমা যেটা ময়ূরাক্ষী, একটু ডিফারেন্ট টাইপের গল্প। এখানে এটা ডিরেক্টর হলো রাশিদ পলাশ। উনি বেশিরভাগ সময় আসলে গল্প প্রধান সিনেমা তৈরি করে, ওয়েব সিরিজ বানায়, নাটক তৈরি করে, এবং এই সিনেমার রাইটার একজন সাংবাদিক। সবকিছু মিলে এখানে অভিনয় করেছে ববি, ইয়ামিন হক ববি। তিনি সিনিয়র অভিনেত্রী, এক সময় খুবই আলোচিত ছিল সিনেমা এবং প্রাসঙ্গিক কারণে, ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের নিউজের শিরোনাম হতেন। সেই ববির দীর্ঘদিন পর সিনেমা রিলিজ হচ্ছে।
তো এটি ববির জন্য একটা কামব্যাক সিনেমা হতে পারে ঈদ। আর যেটাকে আমরা এখন বলবো, এই সিনেমাটি নিয়ে আসলে দর্শকের প্রত্যাশা বেশি, তো সেই সিনেমাটির নাম তুফান। রায়হান রাফির ডিরেকশন, এবং রায়হান রাফি গত ধারাবাহিকভাবে ভালো বলতে দর্শক প্রিয় বা দর্শকের আগ্রহের থাকে তার সিনেমা। আর এখানে বাংলাদেশের এই সময়ের সেরা অভিনেতা সিনেমায় শাকিব খান অভিনয় করেছে। তো সবকিছু মিলে 4টি সিনেমায় একটা ব্যালেন্স, মানে যদিও ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি নিয়ে প্রত্যাশা কম, ডিরেক্টরেরই প্রত্যাশা কম, যে তিনি প্রত্যাশা করে সর্বোচ্চ 10টি সিনেমা হল পাবে, আর বাকিগুলোর মধ্যে রিভেঞ্জ প্রত্যাশা করছে। ময়ূর আঁখি হয়তো সিনেপ্লেক্স বা শহরাঞ্চলে প্রদর্শিত হবে বেশি, তো সেক্ষেত্রে ফোকাসটা চলে যায় তুফানের দিকেই। এই তুফানে যখন ফোকাস চলেই আসলো, আমরাও একটু এখন তুফানে ফোকাস করতে চাই। যে গানটা রিলিজ হলো, রিলিজ হওয়ার পর আমাদের মানে এক্সপেকটেশন লেভেলটা আসলে অনেক উঁচুতে উঠে গেছে। শাকিব খানকেও আমরা আসলে এই চেহারায় কখনো দেখিনি, তার যে অ্যাটিটিউড নিয়ে তিনি পারফরমেন্স করেছেন সেই জিনিসটাও আমরা আগে কখনো দেখিনি। এই বিষয়ে একটু বিস্তারিত বলবেন যে কিভাবে শাকিব খান আসলে নিজেকে তৈরি করলেন, বা এই গানটা রিলিজ হওয়ার পর যে মানুষের আশাটা অনেক বেশি বেড়ে গেছে, বিস্তারিত আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই। পর্যবেক্ষণ না, আসলে আমরা তো নিউজের সঙ্গে কাজ করি, এবং আমরা আসলে সংবাদ খুঁজতে গিয়ে আমাদের চোখে অনেক তথ্য চলে আসে, বা আমরা অনেক কিছু জানি। সব সংবাদ আসলে পত্রিকার পাতায় দেওয়া যায় না, নিউজের মধ্যে সব তথ্য দেওয়া যায় না, যেগুলো অনেকগুলা ব্যক্তিগত আলাপে বলা যায়, এই টকশোতে বলা যায়। তো তুফানের যে বিষয়টা, গানের প্রসঙ্গে পরে আসি। তুফান সিনেমাটি শুটিং এর আগে থেকে আলোচনায় আছে। এবং আপনাকে আরেকটা কথা বলি, যে শাকিব খান 2023 সালে প্রিয়তমা মুক্তির পর থেকে সবার চোখে চোখে রয়েছে। সেটা ধরেন দর্শক বলেন, সিনে ডিরেক্টর বলেন, এটা নিয়ে কিন্তু আমরাও একটা পর্বে কথা বলেছিলাম। একটা কথা আপনাকে আমি বলি, যে মানুষের সাফল্যগুলো এইরকম, যে আপনার বেসিক কাজটা, আপনি একজন সাংবাদিক হিসেবে যদি খুবই সফল হন, আপনার ব্যক্তিগত জীবনটা কিন্তু সেইভাবে আসবে না। শাকিব খান প্রিয়তমার আগে যেভাবে ব্যক্তিগত জীবনের ঘটনার মধ্যে দিয়ে বারবার সংবাদ মাধ্যমে শিরোনাম হতো, সেগুলো কিন্তু নাই হয়ে গেছে, এবং ওই সমস্যার সমাধানগুলো কিন্তু হয়নি, সেগুলো কিন্তু সেই অবস্থায় রয়েছে। কিন্তু দেখেন যে প্রিয়তমা রিলিজ হওয়ার পর শাকিব খানের শুধু কাজের খবর আসছে, এবং শাকিব খান প্রচুর কাজও করছে, এবং গত ঈদে রাজকুমার রিলিজ হয়েছে, সেটাও কিন্তু ভালো একটা ভাইব তৈরি করেছে। তো তুফানের ক্ষেত্রে আমরা মানে রিলিজ হওয়ার আগে কেউ কেউ সফল বলে দিচ্ছে, এবং আমি এই শোতে ক্ষেত্রে কিন্তু একটু কিছু বুমেরাংও হয়ে যেতে পারে। বুমেরাং না, যেটা হয় কি, যে মানে তারা খুবই, যেমন আমি কয়েকদিন আগে বাংলাদেশের যে সিনেমা হলগুলো চালু আছে, তাদের অনেকগুলো ডিরেক্টরের সাথে একসঙ্গে কথা বলার সুযোগ হয়েছে এক জায়গায়। তাদের কথা একটাই, যে শাকিব খানের সিনেমা ছাড়া আসলে মুনাফা বা টিকিট সেল হয় না বা আয় হয় না, অন্য কারো সিনেমা দেখার জন্য আসলে কেউ যায় না। তো বাস্তবতাটা এইরকম, যে শাকিব খান আবার নিজেকেও আপডেট করতেছে। আপনি খেয়াল করে দেখেন যে ফিটনেসটা ঠিক করে ফেলেছে, নতুন লুক দেয়, প্রিয়তমায় একটা নতুন লুক আসছে, রাজকুমারে একটা লুক, আবার এই তুফানে তো আরেকটা নতুন লুকে আসছে, এবং সিনেমার স্টাইল আলাদা, অ্যাকশন, রোমান্স সবকিছুই আছে। তো গানের কথাটা যেটা বলছিলেন, গানে একটা নতুনত্ব রয়েছেই, এবং মানে স্টাডি করার যে বিষয়টা, যে শাকিব খান নিজে তার সিনেমার যে কন্টেন্টগুলোর দিকে খেয়াল রাখে, শুধু ক্যামেরার সামনে দাঁড়ালো, ডিরেক্টর দাঁড় করিয়ে দিল, বিষয়টা কিন্তু এরকম না। শাকিব খান খোঁজ রাখে এই গানটা কে গাচ্ছে, গানের মিউজিক কে করছে, গানটা শোনে, চিত্রায়ন, মানে গানটার মেক হওয়ার বা প্ল্যানিং এর মধ্যে থেকে সে চলে আসে এখানে, মানে কাজটাকে পুরোপুরি তিনি ওন করার চেষ্টা করেন। রাইট, এবং কখনো কখনো সে রেকর্ডিং স্টুডিওতে শোনার চেষ্টা করে। তো কমপ্লিটলি শাকিব খান সিনেমা অন্তঃপ্রাণ বা সিনেমার মধ্যে ইনভলভ হয়ে কাজ করে, এটা তো আগের কথা। বাট এখন প্রিয়তমা রিলিজের পর তার যে সাফল্য, এরপর শাকিব খান নিজেই ছাড়িয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেই জায়গাতে আসার কারণে আপনি অবাক হচ্ছেন যে তুফানে তো তাকে এইভাবে দেখা গেছে। এবং আমি জানি যে হাতে আরো কয়েকটা প্রজেক্ট রয়েছে, সেগুলোতেও তিনি নানাভাবে নিজেকে নিয়ে আসবেন। তো সবকিছু মিলে তুফান কেন দেখবে, এই যে আমরা কথা বলছি, আমরা তিনটা সিনেমাকে এক পাশে রেখে তুফানকে নিয়ে বেশি কথা বলছি, তো এই কথা বলার কারণগুলো একই। আমরাও একটা যেন অনুমান করছি, আমরা একটা মানে একটা ভাইব খেয়াল করছি,
তো আমি একটু আগে কথা বলেছিলাম এই শোতে বসার আগে, আচ্ছা, সিনেমা হলে যারা সিনেমা ডিস্ট্রিবিউট করে পরিবেশক সমিতি, সেখানে কথা বললাম এবং সে বলল, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক আমাকে জানালো যে বাংলাদেশের, সারা বাংলাদেশের 120টিরও বেশি সিনেমা হলে এই তুফান প্রদর্শন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন 100 পার হবে তিনি নিশ্চিত করে বলল, এবং যে পরিমাণ চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা হয়তো সরবরাহ করতে পারবে না। আর আরেকটা কথা সে বলল যে যদি সবগুলো হল তুফানকে দিয়ে দেওয়া যায় সবগুলোতেই চলবে, কিন্তু সিনেমা তো রয়েছে আরো 3টা। এইটাই আমার মানে ছিল একটু কৌতূহলের জায়গা, যে শাকিব খানের সিনেমা যখন আসে তখন কিন্তু বাকি সিনেমাগুলো দেখা যায় হল পাওয়া যায় না, হল সংকটে পড়ে। আপনিও কিছুক্ষণ আগে আপনার একটা প্রশ্নের উত্তরে এটা প্রসঙ্গ টেনে এনেছিলেন। তো অন্যান্য সিনেমাগুলো একই সময়ে মুক্তি দেয় কেন তাহলে তারা? আসলে মোহনা, মানে বিষয়গুলো হলো এরকম যে মাঠে রোনাল্ডো বা মেসি বা সেরা খেলোয়াড় তো আমরা চিনি 1-2 জন, কিন্তু আরো কিন্তু তারকা খেলোয়াড় না থাকলেও ভালো খেলোয়াড় থাকে। একটা 11 জনের দলে হয়তো একজনকে ফোকাস করে ফেলা হয় বা সবাই তার দিকে তাকায় থাকে, কিন্তু তাকে কিন্তু বল পাস করে দেয় বা তাকে যোগান দেয় কিন্তু অন্য অনেকেই। তো আমি মনে করি যে প্রিয়তমা বা একটা কম্পিটিশন যদি না থাকে, তুফান যে আসলে হিট সেটা বোঝানোর জন্য এই 3টা সিনেমা কিন্তু লাগবে। 3টা সিনেমা না আসলে একটা সিনেমা দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন, ওটাই নিতে হবে। এটা একটা বিষয় থাকলো। আরেকটা যেটা হলো যে তাদের সাথে আমার কথা হয়েছে, আমি ডার্ক ওয়ার্ল্ডের পরিচালকের সাথে কথা বললাম যে আসলে এই সময় কি দরকার ছিল, ঈদের পরে রিলিজ দিলেই হতো। সে বলল যে আসলে ঈদের সময় অনেক দর্শক, মৌসুমী দর্শক যেটাকে বলে, যে তারা সারা বছর সিনেমা দেখে না, মানে শুধু এই সময় সিনেমা দেখে। তো এবং এই সময় সিনেমার খোঁজটা বেশি রাখে, এবং এই সময় সিনেমা দেখার একটা পরিবেশ তৈরি হয় মফস্বলে। এবং মফস্বলের হল যেহেতু বন্ধ থাকে, শুধু ঈদে হল খোলার কারণে ওই ঈদেই শুধু দর্শক যায়। তো তারা মফস্বলের দর্শকের কাছে পৌঁছতে চায়। যদি একটি ডিস্ট্রিক্টে একটি হলে ওই সিনেমা যায়, সেখান থেকেও তারা হয়তো একটা ফিডব্যাক পায়। তো এটা একটা তাদের ব্যাখ্যা। আর তাদের কথা হলো যে ঈদের পরেও কিন্তু শাকিব খানের সিনেমা আসে, না হলে অন্য আফরান নিশোর সিনেমা আসবে, সিয়ামের সিনেমা আসবে, আরিফিন শুভর সিনেমা আসবে, তখনও তো সাইড দিতে হবে। সিনেমাটা রেডি করার পরে এটাকে রিলিজ দিতে হবে। তো সবকিছু মিলে তারা ঈদকে তাদের মানে মন্দের ভালো বা একটা 50-50 চান্স নেয়, বা হয়তো হিট হয়ে যেতে পারে। যেমন গত ঈদে আমরা দেখেছি যে যেগুলো আলোচনায় ছিল না, এগুলো কিন্তু ভালো মানে দর্শক হয়েছে পরে। যেমন দেওয়ালের দেশ, লিপস্টিক, এই সিনেমাগুলোতে একটা ভালো মানে ফিডব্যাক ছিল। তো অনেক সময় ব্যবসাও চায় না, আপনার প্রডিউসার বা ডিরেক্টররা একটা প্রশংসার জন্য কিন্তু সিনেমা রিলিজ দেয়। তো তাদের ব্যাখ্যাগুলো, মনস্তাত্ত্বিক ব্যাখ্যাগুলো এরকম, আর ব্যবসায়িক হিসাবগুলো তারাই করবে। অনেক ধন্যবাদ সোহেল আপনাকে। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এইবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে এমন 4টা সিনেমার কথা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমি আরো একবার নামগুলো বলে দিই: তুফান, ময়ূরাক্ষী, রিভেঞ্জ এবং ডার্ক ওয়ার্ল্ড। এই 4টা সিনেমার ভেতর আপনারা কোনটা আপনাদের পরিকল্পনায় রাখছেন চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আবার যদি ঈদের পর সিনেমাগুলো দেখা হয়ে যায়, তারপরে যদি আমাদের পর্বটা দেখে থাকেন, আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমাদের আলোচনা কেমন লাগলো এবং সিনেমাটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।